প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাইকে আমাকে শুনতে পাচ্ছ কিনা? জি স্যার। আচ্ছা। মোটামুটি অন্য কোনো সমস্যা না থাকলে জুম আল্লাহর রহমতে বন্ধ হওয়ার কথা না। এটা ধরো 3-4 ঘন্টা 30 ঘন্টা চললেও বন্ধ হবে না। তো তোমাদের যত প্রশ্ন আছে চাইলে প্রশ্নগুলো করতে পারবে আর কি। আমি চেষ্টা করব প্রথমের দিকে তোমাদের একটু গুছিয়ে দিতে, কি কি বিষয় আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এরপরের কাজ হবে হচ্ছে মানে তোমাদের যে প্রশ্নগুলো থাকবে, যেগুলো বুঝবে না সে প্রশ্ন উত্তর নিয়ে কাজ করব। ঠিক আছে? আমি ক্লাসটা রেকর্ড করে রাখতেছি, পরবর্তী যাতে তোমরা চাইলে ক্লাসগুলো পাও। আমি একটু রিকোয়েস্ট করব তোমাদের যারা পরিচিত আছে তাদের কাছে একটু ক্লাসটা শেয়ার করে দাও, তাহলে ওরও বিষয়টা একটু জানতে পারবে। আর আমি একটু বলি, আমাদের যে একটা প্রোগ্রাম শুরু করছি, ট্যালেন্ট হান্ট। ট্যালেন্ট হান্ট, ঠিক আছে? আমার উদ্দেশ্য হচ্ছে, আমরা তো আসলে এই একটা সপ্তাহ কলেজ বন্ধ থাকার কারণে সবাই বাসায় থাকবো, ঠিক আছে? এইটা নিয়ে একটু কাজ করার জন্য আমি তোমাদেরকে একটু কি করবো সেটা একটু জানাই দিচ্ছি। যেহেতু এই পুরো সপ্তাহটা কলেজ বন্ধ থাকবে, সেজন্য আমি তোমাদের জন্য একটা উদ্যোগ নিয়েছি, সেটা হচ্ছে ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম। ঠিক আছে? 7 দিন ব্যাপী ক্লাস হবে। আর 7 দিন শেষে যখন ক্লাস শেষ হবে, দশম দিন মানে সরি অষ্টম দিন, অর্থাৎ হচ্ছে 10 তারিখ আর কি, আহ, আগামী শুক্রবারে আমরা একটা পরীক্ষা নিব সকাল 10টায়। আর যারা পরীক্ষায় প্রথম হবে তার জন্য থাকবে হচ্ছে আহ, এই কোর্সটা একদম টোটালি ফ্রি, মানে তার কোনো পেমেন্ট করতে হবে না। মানে পুরো 1 বছর কোর্স করবে, তাকে কোনো পেমেন্ট করতে হবে না। আর দ্বিতীয় অপশন হচ্ছে আহ সে একটা মানে আর্থিক একটা পুরস্কার পাবে। ঠিক আছে? একটা প্রাইজ মানি হিসেবে পুরস্কার পাবে। তাই সে যেখানেই থাকুক, বাংলাদেশে যে প্রান্তে থাকুক, তাকে ওটা পাঠিয়ে দেওয়া হবে। এরপরে হচ্ছে যে সেকেন্ড হবে তার জন্য কোর্স ফি টোটালি ফ্রি থাকবে। তার যে হবে তার হচ্ছে 90%। 90% হলে আসলে খুব কম, একদম অল্প টাকা। এরপরে এইভাবে যেতে যেতে যারা ক্লাসগুলো করবে এবং যারা হচ্ছে পরীক্ষা অ্যাটেন্ড করবে, তাদের জন্য একটা 60% শুধু ওই 10 তারিখ পর্যন্ত একটা প্যাকেজ থাকবে। এর মধ্যে যদি ভর্তি হয় তাহলে মানে 60% অফ পাবে। তো আমাদের রেগুলার কোর্স ফি হচ্ছে 3,000। 60% অফ হলে হচ্ছে মানে 1,200 টাকা মতো আসে আর কি। এটা পুরা আসলে পুরা কোর্স। তোমাদের কোর্সের সাথে কি কি থাকে সেটা একটু বলে দিই। তোমাদের কোর্সের সাথে থাকে হচ্ছে অনলাইন ক্লাসগুলো, জুম ক্লাস। এরপরে থাকবে হচ্ছে রেকর্ড ক্লাসগুলো, যতগুলো ক্লাস হয় এগুলো রেকর্ড, এবং প্রয়োজনীয় যেগুলো গুরুত্বপূর্ণ ক্লাস আছে সেগুলো আমি রেকর্ড করে রাখি, ওই রেকর্ড ক্লাসগুলো থাকবে। পাশাপাশি থাকবে হচ্ছে তোমার যে লেকচার শিট, লেকচার নোটগুলো একদম সব সময় লেকচার নোটগুলো তুমি পেয়ে যাবা। এরপর হচ্ছে লেকচার নোটগুলো আমি দুইভাবে দিব, এক হচ্ছে গুরুত্বপূর্ণ লেকচার নোটগুলোকে মানে ডিটেলস থাকবে, আর কিছু শর্ট নোট থাকবে। এরপর থাকবে হচ্ছে অনলাইনে পরীক্ষা, এমসিকিউ পরীক্ষা। এরপরে অনলাইনে রিটেন পরীক্ষা আছে, এবং চাইলে কেউ চাইলে অফলাইনে, আমার চট্টগ্রামে থাকলে ওরা অফলাইনে পরীক্ষাগুলো দিতে পারে। আশা করতেছি তোমরা এই স্বল্প খরচে মানে 1,200 টাকায় পুরো একটা কোর্স কমপ্লিট করতে পারবা। ঠিক আছে? একদম সবকিছু মানে যারা চট্টগ্রাম আছে ওরা চাইলে ফিজিক্যালি হার্ড হার্ড কপি গুলো নিতে পারবে ম্যাটেরিয়ালের। তাহলে আমি ক্লাসে চলে যাচ্ছি। তাহলে আমরা আমাদের প্রোগ্রামটাতে আশা করতেছি আগামী শুক্রবারে সকাল 10টায় ট্যালেন্ট হান্ট প্রোগ্রামে সবাই অংশগ্রহণ করবা। এতে তোমার নিজেকে যাচাই করা হবে। একসাথে দুটা কাজ, নিজেকে যাচাই হবে, ঠিক আছে? আর নিজে একটু বিষয়টা সম্পর্কে আহ, মানে আইডিয়া হয়ে যাবে। তো আমি তোমাদেরকে ট্যালেন্ট হান্ট প্রোগ্রামে কি কি থাকবে তার একটা ডিটেলস নোট দিয়ে দিচ্ছি। 7 দিন ক্লাসে কোন দিন কি পড়াবো একদম ডিটেলস নোট দিয়েছি, সবাই কালেক্ট করে নিবা। আর আশা করতেছি সবাই আহ একই লিঙ্কে 7 দিনে ক্লাস জয়েন করতে পারবে। একটাই লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করলে তুমি জয়েন হয়ে যাবে। তাহলে আমি ক্লাসে চলে আসছি। আমি ক্লাসটা এখন তোমাদের আনমিউট করে আছে, তোমরা যদি চাইলে আনমিউট করে কথা বলতে পারবা, আমি একটু ওই অপশনটা করে দিচ্ছি। আহ আর যাদের প্রয়োজন হবে আহ তারা আনমিউট করে কথা বলবা, তবে এই মুহূর্তে আসলে কথা বলার প্রয়োজন হবে না। যখন ক্লাস শেষ হবে তোমাদের প্রশ্ন উত্তর পর্ব থাকবে, তোমরা যা ইচ্ছা প্রশ্ন করতে পারবা, জেনে নিতে পারবা।
ক্লাসের শেষে যাতে এটা নিশ্চিত হয় তুমি ক্লাসটা বুঝতে পেরেছো। আর যদি সাউন্ডে কোনো প্রবলেম থাকে আমাকে একটু জানাবা, ঠিক আছে? আমি একটু তোমাদেরকে মিউট করে দিচ্ছি। আমি তোমাদেরকে আনমিউট করার অপশনটা বন্ধ করে দিচ্ছি এখন, কারণ হচ্ছে এই মুহূর্তে আনমিউট করা থাকলে হয়তো কথা বলতে পারবো না। হ্যাঁ, মানে ডিস্টার্ব হবে। ঠিক আছে, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা আজকে ক্লাসে চলে যাচ্ছি। তো আমাকে সবাই মোটামুটি চেনার কথা, যারা চেনে না তাদের বলছে, আমার নাম আব্দুল মান্নান। আমি বিভাগীয় প্রধান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, পাকুলিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম। তো আমরা ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের যে বিষয়টা, সেটা হচ্ছে 7 দিন ব্যাপী ক্লাস থাকবে। আগামী শুক্রবারে আমাদের 10 তারিখ, 10 অক্টোবর, আমাদের সকাল 10টায় আইসিটির 50টা এমসিকিউর উপর একটা পরীক্ষা হবে। সেই পরীক্ষায় কি কি থাকবে সেই টপিক গুলো নিয়ে আমি আলোচনা করতেছি। এখন আসি আমাদের আজকের আলোচ্য বিষয়, তথ্য যোগাযোগ প্রযুক্তি অধ্যায় 3, সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। তো এই বিষয়টা আলোচনার আগে আমি একটু বলে দিই, আমি মূলত পরীক্ষা নিব 2টা অধ্যায় থেকে, অধ্যায় 1 ও অধ্যায় 3 থেকে। আমি অধ্যায় 1, যেহেতু এটা অনেক বড় অধ্যায়, এটা আসলে পরে শেষ করা যাবে না, তা আমি কি কি পড়াবো তার একটা গাইডলাইন আমি রুটিন আকারে দিয়ে দিচ্ছি। আশা করি তোমরা কালেক্ট করে নেবে, পিডিএফ ফাইল দিয়ে দিচ্ছি। আচ্ছা, আজকে আমরা পড়বো সংখ্যা পদ্ধতি। তো সংখ্যা পদ্ধতি পড়ার আগে আমরা একটু আইডিয়া নিয়ে নিই সংখ্যা পদ্ধতি কি, কিভাবে কাজ করে, এটার সম্পর্কে একটু আলোচনা করবো। প্রথম হচ্ছে সংখ্যা পদ্ধতি। আমরা যে সারাদিন সারাক্ষণ বিভিন্ন ভাবে সংখ্যা দিয়ে বিভিন্ন কিছু বলি, যেমন আজকে ক্লাসে কতজন আছে সেটা কিন্তু আমরা বলবো সংখ্যা দিয়ে। আমরা যদি বলি যে আমাদের বয়স কত, সংখ্যা দিয়ে প্রকাশ করি। আমরা পরিবারের সদস্য কতজন, সংখ্যা দিয়ে প্রকাশ করি। এই যে সবকিছু আমরা সংখ্যা দিয়ে প্রকাশ করি, এইটাই হচ্ছে সংখ্যা পদ্ধতি। অর্থাৎ আমরা যদি বলি কোন সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। তো আশা করি আমরা সংখ্যা পদ্ধতি পারবো। কোন সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। এরপরে আসি সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। আমি একটু সংক্ষিপ্ত আকারে বলবো যাতে তোমার বিষয়টা মনে থাকে, এবং নোট গুলো দিয়ে দিলে একটু পড়লে হয়ে যাবে। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। সংখ্যা পদ্ধতিকে 2 ভাগে ভাগ করা যায়। একটা নাম হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি, ইংরেজিতে বলা হয় নন পজিশনাল নাম্বার সিস্টেম। আরেকটা হচ্ছে স্থানিক, আরেকটা নাম হচ্ছে, আচ্ছা জুবাইর কি ক্লাস শুনতে পাচ্ছ না? ক্লাস তো চলমান রয়েছে। আচ্ছা, আরেকটা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, স্থানিক সংখ্যা পদ্ধতি যেটাকে বলা হয় পজিশনাল নাম্বার সিস্টেম। তাহলে আমরা সংখ্যা পদ্ধতিকে 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম, আর একটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম। ঠিক আছে, তাহলে আমরা একটু করে খেয়াল করি এই 2টা প্রকারভেদ, এর মধ্যে পার্থক্যটা কি, অস্থানিক এবং স্থানিক সংখ্যা পদ্ধতির পার্থক্য কি। আমরা যে সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করি এটা সাধারণত স্থানিক সংখ্যা পদ্ধতি, এটা সাধারণত স্থানিক সংখ্যা পদ্ধতি। আর আমরা যেটা ব্যবহার করি না, মাঝে মধ্যে করি, সেটা হচ্ছে অস্থানিক। তা আমরা একটু আজকে আলোচনা করবো স্থানিক কোনটা, অস্থানিক কোনটা। যদি কোন সংখ্যা তার মান তার অবস্থানের উপর ভিত্তি করে নির্ণয় করা হয়, মানে সংখ্যাটা কোথায় আছে তার পজিশনের উপর ভিত্তি করে নির্ণয় করা হয়, তাকে বলবো স্থানিক। আর যে সংখ্যা পদ্ধতির সংখ্যার মান পজিশন বা অবস্থানের উপর নির্ভর করে না, তাকে বলবো অস্থানিক সংখ্যা পদ্ধতি। তা আমরা একটু দেখি এই সংখ্যাগুলো একটু দেখি। অস্থানিক বা নন পজিশন নাম্বার সিস্টেম, যে সংখ্যা পদ্ধতির সংখ্যার মান ব্যবহৃত চিহ্ন, ব্যবহৃত চিহ্ন মানে আমরা যেগুলোকে অঙ্ক করি বা অঙ্কগুলো পজিশন বা অবস্থান উপর ভিত্তি করে নির্ণয় করা হয় না, তাকে বলে অস্থানিক সংখ্যা পদ্ধতি। যেমন রোমান সংখ্যা পদ্ধতি, আমরা যদি বলি রোমান সংখ্যা পদ্ধতি, যেমন রোমান সংখ্যা পদ্ধতি আমরা জানি যে এটা মানে 1, এটা মানে 2, এটা মানে 3, এরপর হচ্ছে এটা মানে 4, এটা মানে 5, এটা মানে 6, এটা মানে 7, এটা মানে 8, ঠিক আছে, এটা মানে 9, এটা মানে 10। এই যে এইভাবে সংখ্যাগুলো লিখতেছি, এই সংখ্যাগুলো হচ্ছে আসলে নন পজিশন নাম্বার। কেন নন পজিশন নাম্বার তা একটু আলোচনা করি। যে এখানে দেখবা আমরা যদি ওয়ান লিখি, ওয়ান লিখি, আর আমাদের আমাদের পদ্ধতি যদি ওয়ান লিখি, তাহলে দুটাই ওয়ান।
যদি আমি রোমানে 2 লিখি, আমাদের আমাদের পদ্ধতি যদি একইভাবে দুটো 1 দিয়ে এখানে বলি 11, ওরা বলে 2। একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবা, আমরা যেটাকে 11 বলি রোমান সংখ্যা পদ্ধতিতে সেটা কিন্তু 2 বলে, অর্থাৎ দুটা 1 2 হয়, দুটা 1 2 হয়। এরপরে আছে যদি আমরা লিখি দুটা এক্স, এটা বোঝাই রোমান সংখ্যা পদ্ধতি 20, 10 10 20। বাট আমরা যখন দুইটা 10 লিখবো, আমাদের সংখ্যা পদ্ধতিতে হবে 1010। তার মানে আমরা বলতে পারি যে এই দুটো পদ্ধতির মধ্যে একটু পার্থক্য রয়েছে। এটার পার্থক্য হচ্ছে সংখ্যাটা যে স্থানেই বসুক তার মান অপরিবর্তিত থাকবে, তার মান যা তাই থাকবে। 10 হলে 10, আর হচ্ছে যেটা থাকে ওটাই হবে। তো এই জন্য রোমান সংখ্যা পদ্ধতি, আমরা আবার বলতেছি রোমান নাম্বার সিস্টেম একটা অস্থানিক সংখ্যা পদ্ধতি। আর আমরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি সেটা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি। তাহলে আমরা যদি একটু ক্লিয়ার করি, যে সংখ্যা পদ্ধতির সংখ্যার মান ব্যবহৃত চিহ্ন বা অঙ্ক সমূহের পজিশন বা অবস্থানের উপর নির্ভর করে না, মানে এরা পজিশনের উপর নির্ভরশীল নয়, তখন তাকে বলবো আমরা অস্থানিক সংখ্যা পদ্ধতি। আর স্থানিক সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান অবস্থানের উপর নির্ভর করে। সত্য হচ্ছে অবস্থানের উপর নির্ভর করে, এটা অবস্থানের উপর নির্ভর করে, তাকে বলবো পজিশনাল নাম্বার সিস্টেম। তো পজিশনাল নাম্বার সিস্টেমের আমরা একটা উদাহরণ দিতে পারি। যদি বলি যে একটা 2, তো এখানে 3টা 2 হয়েছে। প্রথম 2 দিয়ে 2 বোঝাই, পরের 2 দিয়ে 20 বোঝাই, এরপর 2 দিয়ে বোঝাই 200। এই যে 222, এই যে 222 হলো, এটা অ্যাকচুয়ালি নির্ভর করছে হচ্ছে তার অবস্থানের উপর ভিত্তি করে নির্ণয় করছে। প্রথম 2 দিয়ে একক, এরপরটা দশক, এরপর শতক। তাহলে 3টা 2 অবস্থান 3 রকম, তাই আমরা এটা বলতে পারি হচ্ছে 222। তাহলে আমরা স্থানিক সংখ্যা পদ্ধতি বলবো যে সংখ্যা পদ্ধতির সংখ্যার মান তার অবস্থানের উপর ভিত্তি করে নির্ণয় করা হবে, অবস্থানের উপর ভিত্তি করে নির্ণয় করা হয়, তাকে বলবো স্থানিক সংখ্যা পদ্ধতি। আমি এটার আরেকটু উদাহরণ দেবো, তার আগে আর দু একটা বিষয় বলে নিই। স্থানিক সংখ্যা পদ্ধতির ব্যাস, সংখ্যা পদ্ধতির ব্যাস। সংখ্যা পদ্ধতির ব্যাস বলতে বোঝাই একটা সংখ্যা পদ্ধতির যতটা প্রতীক রয়েছে বা অঙ্ক রয়েছে তাকে ওই সংখ্যা পদ্ধতির ব্যাস বা ভিত্তি বলা হয়। যেমন আমরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি সেটা হচ্ছে ডেসিমেল নাম্বার সিস্টেম, এখানে 10টা প্রতীক রয়েছে। এরপর আরেকটা সংখ্যা পদ্ধতি রয়েছে বাইনারি, সেখানে হচ্ছে 2টা প্রতীক রয়েছে। এরপর হচ্ছে অক্টালে 8টা প্রতীক, হেক্সাডেসিমালে 16টা প্রতীক রয়েছে। তো সেই হিসাবে বলতে পারি যে একটা সংখ্যা পদ্ধতি যতটা প্রতীক তার ব্যাস বা ভিত্তি তত। আমাদের নিশ্চয়ই বিষয়টা ক্লিয়ার হইলো। একটা সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক বা প্রতীক সমূহ সমষ্টিকে আমরা বলবো সংখ্যা পদ্ধতির ব্যাস বা ভিত্তি। এরপর আসে স্থানীয় মান। স্থানীয় মান একটু আগে যেটা বললাম, যেমন 222, এখানে স্থানীয় মান এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক, এরপর হচ্ছে শতক। তো আমরা এটা একটা সংখ্যার উদাহরণ দিয়ে পুরোটা বুঝে নিব। মানে একটা সংখ্যা যেখানে যে স্থান অবস্থান করে তার মানকে ওই সংখ্যা পদ্ধতি স্থানীয় মানব। আচ্ছা, এখন আমরা একটু আগে যে বলছিলাম পজিশনাল এবং নন পজিশনাল। পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার 4 প্রকার। নন পজিশন সংখ্যা পদ্ধতি সাধারণত রোমান সংখ্যা পদ্ধতি একটা নন পজিশন নাম্বার সিস্টেম। বর্তমানে নন পজিশন নাম্বার সিস্টেম প্রচলন নাই, এরপরও বিভিন্ন কাজে আমরা রোমান সংখ্যা পদ্ধতি ব্যবহার করে থাকি। তো পজিশন সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান বের করার সময় 3টা বিষয় দেখতে হয়। একটা হচ্ছে অঙ্কগুলোর নিজস্ব মান, সংখ্যা পদ্ধতির ব্যাস বা ভিত্তি একটু আগে বললাম, আর সংখ্যা প্রত্যেকটা অবস্থান বা স্থানীয় মান। এই 3টা বিষয় দেখলে আমরা এই 3টা বিষয় দেখে আমরা আহ সংখ্যার মান নির্ণয় করবো। আমরা দেখি স্থানিক সংখ্যা পদ্ধতি বা পজিশন নাম্বার সিস্টেম আবার 4 প্রকার: ডেসিমেল, বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমাল। তাহলে আমরা যদি বলি স্থানিক সংখ্যা পদ্ধতি বা পজিশন নাম্বার সিস্টেম 4 প্রকার: ডেসিমেল, বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমাল। তা আমরা একটু দেখে নিই কোনটা কি। দশমিক সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতির সংখ্যা গণনা করার জন্য 10টি অঙ্ক বা প্রতীক রয়েছে, গঠনটা হচ্ছে 10 এর সাথে, তাকে বলবো আমরা
ডেসিমেল সংখ্যা পদ্ধতি। অর্থাৎ ডেসিমেল সংখ্যা পদ্ধতি বলতে যে পদ্ধতির সংখ্যা গণনা করার জন্য 10টা প্রতীক রয়েছে তাকে আমরা বলবো ডেসিমেল। এই পদ্ধতিতে অঙ্কগুলো হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, মানে 10টি প্রতীক। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, অর্থাৎ যে পদ্ধতিতে 10টি প্রতীক সেটাই ডেসিমেল। তো এর ব্যাস বা ভিত্তি হলো 10। আর ভারতবর্ষে, ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম এই সংখ্যা পদ্ধতির প্রচলন শুরু হয়। এরপর আসি বাইনারি সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতি সংখ্যা গণনা করার জন্য বা প্রকাশ করার জন্য দুইটি প্রতীক ব্যবহার করা হয়, তাকে বলবো বাইনারি সংখ্যা পদ্ধতি। তো বাইনারি সংখ্যা পদ্ধতির অঙ্ক বা অঙ্কগুলো হলো 0 এবং 1। আর বাইনারি সংখ্যা পদ্ধতির প্রতিটি চিহ্নকে বিট বলে, BIT। বিটের পূর্ণরূপ হচ্ছে বাইনারি ডিজিট। শুধুমাত্র বাইনারি সংখ্যা পদ্ধতিতে ডিজিট দুইটাকে বিট বলে, আর অন্য সবগুলোকে আমরা বলি ডিজিট। বিটের পূর্ণরূপ হচ্ছে বাইনারি ডিজিট। তোমরা দেখবা বিভিন্ন পরীক্ষায় আসে বিটের পূর্ণরূপ কি, বিটের পূর্ণরূপ হচ্ছে বাইনারি ডিজিট। এই সংখ্যা পদ্ধতির ব্যাস বা ভিত্তি হলো 2, দশমিকের ব্যাস বা ভিত্তি হলো 10, বাইনারি ব্যাস বা ভিত্তি হলো 2। কারণ এখানে দুইটা প্রতীক, তাই এর ব্যাস বা ভিত্তি 2। এরপর আসি অক্টাল। যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গণনা করার জন্য 8টি প্রতীক রয়েছে বা 8টি অঙ্ক রয়েছে তাকে বলবো আমরা অক্টাল। তো অক্টালের প্রতীকগুলো হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। 0 থেকে 7 পর্যন্ত 8টি প্রতীক। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, এটা হচ্ছে 8টি প্রতীক। এই সংখ্যা পদ্ধতির ব্যাস বা ভিত্তি হলো 8। কারণ কারণ এখানে 8টি প্রতীক রয়েছে, তার ব্যাস বা ভিত্তি হলো 8। তো অক্টালকে যদি আমরা আরেকটু ক্লারিফাই করি বা মনে রাখার মতো করে বলি, অক্টাল শব্দটা অক্টা থেকে আসা, ল্যাটিন ওয়ার্ড অক্টা থেকে আসা। অক্টা শব্দের অর্থ হচ্ছে 8। যেমন হচ্ছে অক্টোপাস। অক্টোপাস 8টি পা রয়েছে, সেজন্য তার হচ্ছে আমরা তাকে বলি অক্টোপাস। ঠিক আছে, অক্টা থেকে মানে অক্টোপাস শব্দটা এসেছে, অথবা অক্টাল শব্দটা এসেছে। তাহলে আমরা নিশ্চয়ই ক্লিয়ার বিষয়টা, অক্টাল সংখ্যা পদ্ধতি কি। আর যাদের প্রয়োজন হবে তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, লিখে নিতে পারো। আর আমি আজকের ক্লাসে যে লেকচার শিটটা আছে আমি ওটা দিয়ে দিব। এরপর আসি হেক্সাডেসিমেল। এখানে দুটো শব্দ, একটা হচ্ছে হেক্সা, একটা হচ্ছে ডেসিমেল। দুটো মিলে হেক্সাডেসিমেল শব্দটা আসছে। তো আমরা জানি যে হেক্সা শব্দ অর্থ 6। হেক্সা মানে 6। যেমন আমরা যদি বলি যে ট্রায়াঙ্গল, রেক্টাঙ্গল, পেন্টাগন, হেক্সাগন, মানে হেক্সা মানে ষড়ভুজ বা 6। এখানে হেক্সাডেসিমেল শব্দ অর্থ হচ্ছে 16। কারণ 6 + 10, 10 + 6, মানে ডেসিমেল এবং 6 মিলে হেক্সাডেসিমেল। যে সংখ্যা পদ্ধতির সংখ্যা গণনা করার জন্য 16টি অঙ্ক বা প্রতীক রয়েছে তাকে আমরা বলবো হেক্সাডেসিমেল সংখ্যা। যেহেতু এখানে ডেসিমেল 10টি এবং ইংরেজি অ্যালফাবেটের এ থেকে এফ মোট 6টি প্রতীক একসাথে মিলে 16টি প্রতীক রয়েছে। তাহলে আমরা সংখ্যা হিসেবে যদি বলি যে সংখ্যা পদ্ধতির সংখ্যা লেখা বা গণনা করার জন্য 16টি প্রতীক রয়েছে তাকে বলবো আমরা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। তো প্রতীকগুলো কি কি? 0 থেকে 9 পর্যন্ত এবং ইংরেজি অ্যালফাবেটে ক্যাপিটাল এ থেকে এফ পর্যন্ত। ক্যাপিটাল লেটার, কিন্তু এটা ক্যাপিটাল লেটার এ থেকে এফ পর্যন্ত সংখ্যাগুলো হেক্সাডেসিমেল ইউজ করা হয়। তাহলে আমরা এই সংখ্যা প্রতীক ব্যাস বা ভিত্তি বলবো 16, কারণ হচ্ছে এখানে 16টি প্রতীক রয়েছে। আমরা যদি একটু আবার ক্লিয়ার করে নিই, বাইনারির ব্যাস হচ্ছে 2, যেহেতু দুটা প্রতীক। অক্টালের প্রতীক হচ্ছে 8, যেহেতু 8টা প্রতীক। হেক্সাডেসিমেল প্রতীক হচ্ছে আহ হেক্সাডেসিমেল প্রতীক হচ্ছে 16, যেহেতু এর 16টা প্রতীক রয়েছে। এরপর রয়েছে ডেসিমেল, যেহেতু 10টা প্রতীক, তার মান হচ্ছে 10, ব্যাস বা ভিত্তি হচ্ছে 10। তা আজকে আমরা আচ্ছা তোমাদের একটু করে সুযোগ দিই, একটু কষ্ট করে যাদের প্রশ্ন আছে আমি একটু আনমিউট করে দিচ্ছি, তোমাদের আনমিউট করতে পারবা। আমরা যে এই টার্মস গুলো পড়ছি, এই টার্মস গুলোতে কারো যদি কোনো প্রশ্ন থাকে একটু কষ্ট করে করলে খুশি হব।
প্লিজ তোমরা চাইলে আনমিউট করতে পারো। স্যার হেক্সাডেসিমালটা একটু আবার বোঝাই দেন। হেক্সাডেসিমেল হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে 16টা প্রতীক, কয়টা প্রতীক বললাম, 16টা প্রতীক, তাকে বলবো হেক্সাডেসিমেল করতেছিলাম। এখন দেখবো হচ্ছে রূপান্তর। প্লিজ, এটাতে সময় লাগবে না আমাদের। আমি এইটা জানার আগে আমি একটু কয়েকটা বিষয় একটু বলে দিই। তোমাদের যা যা লাগবে আমি সবগুলো এখানে করে রাখছি। আর এই শীটটা পেয়ে যাবা। সংজ্ঞা পদ্ধতির রূপান্তর। রূপান্তর শব্দ অর্থ হচ্ছে এক পদ্ধতি থেকে অন্য পদ্ধতি নিয়ে যাওয়া। ঠিক আছে, যেমন আমি যদি একটু উদাহরণ দিই, আমি একটা সংখ্যা লিখতেছি, যেমন আমি একটু আগে লিখলাম 2222 লিখলাম। আমরা বললাম যে এটা একটা পজিশন নাম্বার সিস্টেম, তাই এটা যে 2222 কেমনে হচ্ছে, কিভাবে সম্ভব এটা? তো আমি জানি যে আমাদের 2222 এটা টু একটা পজিশনাল নাম্বার। তো এটার সাথে আমরা কি করি, এর পজিশনাল ভ্যালু গুণ করি। তা আমরা জানি যে দশমিক পদ্ধতির পজিশনাল ভ্যালু হচ্ছে ব্যাস বা বৃত্ত হচ্ছে 10। তো এরপর হচ্ছে এর পজিশনাল ভ্যালু 10, এরপরে পজিশনাল ভ্যালু 2 × 10, এরপরে পজিশনাল ভ্যালু 2 × 10। কিন্তু আমরা যখন দেখবো একক, দশক, শতক, হাজার, এর পজিশনাল ভ্যালু এইভাবে বাড়তে থাকে। তো আমরা যদি এবার ক্লিয়ার করি, 2 × 10⁻0 2 × 10⁻1 আমরা কিন্তু এগুলো দেখছি আগে। 2 × 10⁻² মানে হচ্ছে 100, 2 × 10³ মানে হচ্ছে 1000। তা আমরা যদি একটু খেয়াল করে দেখবো, 2 এটা হবে 20, এটা হবে 200, সরি এটা 200, 200, আর এটা হচ্ছে 2000। সবগুলো যোগ করলে দেখো 2222। কারণ এই যে এখানে ভ্যালুটা, এই ভ্যালুটা হচ্ছে তার পজিশনাল ভ্যালু। একটু খেয়াল করে দেখবো, আমরা তার পজিশনাল ভ্যালুটা গুণ করে দিচ্ছি। এই যে দশমিক সংখ্যা, এবার যদি এটা বাইনারি হয় তাহলে আমরা কেমনে করবো সেটা একটু দেখি। বাইনারিতে কিভাবে রূপান্তর করে সে পদ্ধতিটা যদি আমি জানতে চাই, এখানে আমি একটা পদ্ধতি লিখে দিচ্ছি। পদ্ধতি হচ্ছে কোন দশমিক, সরি আগে এটা দেখি, কোন দশমিক পূর্ণ সংখ্যা। তাহলে এখন আমাকে বলতে হবে যে পূর্ণ সংখ্যা কি। যেমন আমি একটা সংখ্যা লিখলাম 50.25। এখানে এই 50 হচ্ছে পূর্ণ সংখ্যা, 25 হচ্ছে ভগ্নাংশ। যদি কোন একটা সংখ্যার দশমিকের বিন্দু, দশমিক বিন্দু বা রেডিক্স পয়েন্টের আগে থাকে তাকে বলবো আমরা পূর্ণ সংখ্যা, আর রেডিক্স পয়েন্টের পর থাকলে তাকে বলবো আমরা ভগ্নাংশ। তো এটা যদি পূর্ণ সংখ্যা হয় একটা পদ্ধতি, ভগ্নাংশ হলে আরেকটা পদ্ধতি। তাহলে আমি বললাম কোন দশমিক পূর্ণ সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হলে 2 দ্বারা ভাগ, অক্টালে রূপান্তর করতে হলে 8 দ্বারা ভাগ, হেক্সাডেসিমালে রূপান্তর করতে হলে 16 দ্বারা ভাগ। ভাগ করে বাক্সের সমূহ নিচ থেকে উপরের ক্রমে সাজিয়ে লিখতে হবে। তাহলে আমরা এই কাজটা এখন করব। এখানে 290.30 এটা একটা ডেসিমেল নাম্বার, এবং এই যে 290 হচ্ছে পূর্ণ সংখ্যা, 0.30 মানে 0.30 হচ্ছে ভগ্নাংশ। সেটাকে আমরা বাইনারিতে নিব। আমি এখানে বলার সময় বলছিলাম বাইনারিতে নিতে হলে 2 দ্বারা ভাগ, সেই কাজটা করব। বাইনারিতে নেওয়ার জন্য 2 দ্বারা ভাগ করবো। তাহলে আমি কাজটা শুরু করতেছি, তোমরা একটু ভালো করে খেয়াল করো। আমরা এগুলো অনেক পদ্ধতি করতে পারি, সংক্ষিপ্ত পদ্ধতি করতে পারি, তারপর হচ্ছে বাকশেষ পদ্ধতিতে করতে পারি, যে কোনো একটা পদ্ধতি করলে হবে। তা আমি এখন দেখাচ্ছি যেটা আমরা অফিসিয়ালি বা পরীক্ষার খাতায় করি। 290-কে আমরা বাইনারি সংখ্যায় নিয়ে যাব। 290-কে আমরা ভাগ করব। ভাগ করব 2 দিয়ে। কেন 2 দিয়ে ভাগ? যেহেতু 2 বাইনারিতে নিব, বাইনারি বেস হচ্ছে 2, 2 দিয়ে ভাগ দিলে হবে। তাহলে আমরা জানি 290-কে 2 দিয়ে ভাগ করলে 145, ভাগ শেষ থাকবে 0। এবার 145-কে 2 দিয়ে ভাগ করবো, তাহলে যাবে 72, ভাগ শেষ থাকবে কিন্তু 1। এরপর 2 দিয়ে ভাগ দিব, আমরা জানি যে 37×2 = 72, ভাগ শেষ থাকবে 0। সরি, 36×2 = 72, 37 না, 36×2 = 72, 36×2 = 72, ভাগ শেষ থাকবে 0।
এরপরে হচ্ছে 2 দিয়ে দিব 8 × 2 = 36, বাক্সে থাকবে 0। এরপর 2 দিয়ে দিব 9 × 2 = 18, বাক্সে থাকবে 0। এরপর 2 দিয়ে দিব 4 × 2 = 8, বাক্সে থাকবে 1। এরপরে 2 দিয়ে দিব 2 × 4, বাক্সে থাকবে 0। এরপরে 2 দিয়ে দিব 0 বার, 0 বার, সরি, একবার যাবে, বাক্সে থাকবে 0। এরপরে 2 দিয়ে দিব 0 বার, বাক্সে থাকবে 1। এখন প্রশ্ন হলো, মানে 1 কে 2 দ্বারা ভাগ করলে বাক্সেস কত থাকবে? তা আমরা জানি যে 1 হচ্ছে 2 চেয়ে ছোট, তো তাকে যদি ভাগ দিই, একবারও যদি আমরা দিই, তাহলে সংখ্যাটা বড় হয়ে যাবে, সংখ্যাটা বড় হয়ে যাবে। সেই জন্য আমরা 0 বার দিব। 0 বার দিলে দেখবো যে বাক্সের সমান থেকে 2 0 0 বাক্সের সমান। তার মানে আমরা বলতে পারি যে 2 দিয়ে তার চেয়ে ছোট সংখ্যা 1 কে ভাগ দিলে ভাগফল হবে 0, বাক্সে থাকবে 1। আমাদের সর্বশেষ কাজ হচ্ছে নিচ থেকে উপরের ক্রমে লেখা, নিচ থেকে উপরের ক্রমে লেখা। তো আমরা এখানে লেখার সময় লিখবো MSB, এদিকে লিখবো LSB। তো আমরা জানি যে MSB মানে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, এটাকে কিন্তু বলা হয় বিট, BIT। আর এটাকে বলা হয় লিস্ট, লিস্ট মানে হচ্ছে কম গুরুত্ব, লিস্ট সিগনিফিকেন্ট বিট। একটু আমি তোমাদের প্লিজ একটু হয়েছে, মেট করেছি, এখন চাইলে আর মেট করতে পারবে না। আচ্ছা, তাহলে আমরা এখন করবো কি, মোস্ট সিগনিফিকেন্ট বিট, লিস্ট সিগনিফিকেন্ট বিট, মানে হচ্ছে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর অর্থ হচ্ছে নিচেরটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবার আগে লিখতে হবে। আমরা যদি এখন বলি 290, এটা একটা ডেসিমেল নাম্বার, এটা যদি বাইনারিতে লিখি নিচ থেকে লিখবো, নিচে আছে 1, এরপর হচ্ছে 00, এরপর 1, এরপর 000, এরপর 1, এরপর 0। এই যে এটা হচ্ছে বাইনারি নাম্বার। তাহলে আমরা যদি 290-কে বাইনারিতে রূপান্তর করি 100, 100, 100, তোমরা একটু একটু টেক্সট করে জানাই দাও যে হোয়াইট কালারটা ভালো না ইয়েলো কালারটা ভালো দেখার জন্য। এরপর আসি এই যে 0.30, 0.30, এই 0.30টা কেমনি করবো, 0.30-কে কিভাবে করবো? তো এটা একটা ভগ্নাংশ সংখ্যা, তোমরা একটু দেখবে যে কোন একটা ভগ্নাংশকে বাইনারিতে রূপান্তর করতে হলে 2 দ্বারা গুণ, এখন বলেছি কিন্তু 2 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা 2 দ্বারা গুণ করে বের করবো। তাহলে আমরা আসি কিভাবে করবো এটা, 0.30, 0.30-কে 2 দিয়ে গুণ করবো, এরপর গুণফল যেটা বের হবে সেটা হচ্ছে 0.60। আমরা এখান থেকে পূর্ণ অংশকে আলাদা করে দিব, পূর্ণ অংশকে আলাদা করবো। তো আমরা এখানে দেখবো যে দশমিকের আগে পূর্ণ অংশ হচ্ছে 0। এরপর আবার 60-কে আবার গুণ করবো, 2 দিয়ে গুণ করবো, তাহলে 1.20। তো এখানে দেখো যে পূর্ণ অংশ হচ্ছে 1। এরপর আবার 0.20-কে 2 দিয়ে গুণ দিব, এখানে হবে 0.04, এখানে পূর্ণ অংশ হচ্ছে 0। এরপর 0.004-কে, সরি 40-কে 2 দিয়ে গুণ দিব, তখন হবে 0.80, পূর্ণ অংশ কিন্তু 0। এরপর 0.80-কে 2 দিয়ে গুণ দিব, পূর্ণ অংশ হবে 1.60, দেখবো যে পূর্ণ অংশ হবে 1। আমরা যদি দেখি যে এখানে 1.60টা আবার চলে আসছে, আমরা যতবারই গুণ করব এরকম আসতে থাকবে। যদি এরকম বারবার একটা নির্দিষ্ট সময় পর না আসে, আমরা তাহলে গুণ করে স্টপ করে দেব। তবে অন্তত একটা বার আসতে হবে, নাহলে স্টপ করা যাবে না। আর এই ক্ষেত্রে আমি 5 গড় করছি, তুমি চাইলে 3 গড় করতে পারো। এখানে সত্য হচ্ছে উপর থেকে নিচে লেখা, এটাকে বলা হয় MSB, এখানে বলা হয় LS। আমাদের মনে রাখার বিষয় হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, হচ্ছে নিচ থেকে উপরে, ভগ্নাংশের ক্ষেত্রে হচ্ছে উপর থেকে নিচে, ভগ্নাংশের ক্ষেত্রে হচ্ছে উপর থেকে নিচে। তো এখন মানটা কিভাবে করব? সুতরাং আমরা বলতে পারি যে 0.30-র বাইনারি মান, 0.30-র বাইনারি মান হলো
01001 ডট ডট ডট। কেন ডট ডট ডট? কারণ এটা কন্টিনিউ, এখন শেষ হয়নি। তাহলে আমরা যদি পুরা সংখ্যাটা লিখতে চাই, 290.30 এর বাইনারি মান কত? সবাই একটু খেয়াল করো, এর বাইনারি মান হচ্ছে, আমরা উপর থেকে লিখবো যে 100134010, 100134010, 0.01001 ডট 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 2। এটা হচ্ছে এর বাইনারি। তাহলে আমরা এখন শিখলাম কি, কোন দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারিতে রূপান্তর করতে হলে আমরা সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে হলো 2 দ্বারা ভাগ, ভগ্নাংশের ক্ষেত্রে হচ্ছে 2 দ্বারা গুণ, গুণ করে এবং ভাগ করে আমরা এমএসবি এবং এলএসবি ঠিক করে নিব, এরপর আমরা লিখে ফেলবো। তাহলে আমরা সংখ্যাগুলো রূপান্তর করতে পারবো। আশা করি সবাই এটা পারবা। এরপরে আরেকটা শিখবো, কোন দশমিক সংখ্যা পদ্ধতি থেকে অক্টালে কিভাবে রূপান্তর করতে হয়, অক্টালে। তো অক্টালে রূপান্তর করার জন্য আমরা আমরা 8 দ্বারা ভাগ করবো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, আর ভগ্নাংশের ক্ষেত্রে 8 দ্বারা ভাগ করবো। তাহলে আমরা একটু খেয়াল করি, 290 ভাগশেষ লিখলাম, আমরা ভাগ দিব হচ্ছে 8 দিয়ে। 8 দ্বারা 290 কে কতবার ভাগ যায়? দেখো, 8-এ যাবে হচ্ছে 3 × 8 = 24, 24 মানে হচ্ছে 3 বার। এরপর থেকে যাবে হচ্ছে 5, 50। তাহলে 6 × 8 = 48, ভাগশেষ থাকবে 2, 36। তোমরা চাইলে ক্যালকুলেটর করতে পারবো। আবার 2 দিয়ে ভাগ দিব, 36 যাবে 4 × 8 = 32, ভাগশেষ থাকবে 4। এরপরে হচ্ছে আমরা আবার 8 দিয়ে ভাগ দিব, যেহেতু 4 ছোট সেক্ষেত্রে হচ্ছে 0 বাদ যাবে, ভাগশেষ থাকবে 4। আমরা যদি খেয়াল করি, 8 দিয়ে যখন 4-কে ভাগ দিব, এখানে 0 বার, তাহলে ভাগশেষ থাকবে 4। আশা করছি এটা বুঝতে পারবো। তো এটা আমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারবো। তবে এখানেও আগের মতো লিখতে হবে যে MSD। এখানে কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে, এটা কিন্তু MSB নয়, এটা হচ্ছে MSD, আর এটা হচ্ছে LSD। তাহলে এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে ডি, একটা হচ্ছে বি। তাহলে ডি এবং বির পার্থক্য হচ্ছে ডি এবং, সরি এটা একটু হবে, সরি, হ্যাঁ এটা একটু হবে। ডি এবং বির পার্থক্য হচ্ছে, ডি দিয়ে বুঝাই ডিজিট, একটু খেয়াল করি, ডি দিয়ে বুঝাই ডিজিট আর বি দিয়ে বুঝাই বিট। তাহলে আমরা এখানে লিখবো মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। আবার বলতেছি, এটা কিন্তু ডিজিট, শুধু বাইনারিতে বিট বলা হয়, আর এটাকে বলা হয় লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। তা আমরা বিষয়টা খেয়াল রাখবো, এখানে বলবো ডিজিট আর বাইনারিতে বলবো বিট। তাহলে 290 10-কে যদি আমি অক্টালে নিয়ে যাই, নিচ থেকে লিখবো 442, তাহলে এইটা চলে যাবে। তাহলে আমরা কি বুঝলাম? আমরা যেটা 290 বলি দশমিকে, সেটা অক্টালে বলে 442। এবার ভগ্নাংশকে কিভাবে করবো সেটা একটু দেখো। এবার আসি, ভগ্নাংশ হচ্ছে 0.30, সেটাকে কিন্তু 8 দ্বারা গুণ করব। ঠিক আছে, আমি একটু হোয়াইট কালারটা নিয়ে, আশা করতেছি হোয়াইটে একটু ভালো দেখা যায়। তাহলে কত হবে? আমরা পূর্ণ অংশগুলো আলাদা করে নিব, এই পাশে পূর্ণ অংশগুলো নিয়ে নিব। তাহলে 3 × 8 = 24, মানে হচ্ছে 2.40। এখানে পূর্ণ অংশ হচ্ছে 2। এরপর 0.40-কে আবার দিব 8 দিয়ে, তাহলে কত হবে? 4 × 8 = 32, 3.20, মানে হচ্ছে পূর্ণ অংশ হচ্ছে 3। এরপরে 0.20-কে আবার 8 দিয়ে গুণ দিব, তাহলে 8 × 2 = 16, মানে 1.60, পূর্ণ অংশ হচ্ছে 1। তাহলে সরি, 8 × 2 = 16, তো 1.60, সরি এটা 60, 1.60। তো এটা হচ্ছে 60, একটু মুছে দিই, মুছে দিলাম।
11260। আচ্ছা, এখন আমরা উপর থেকে নিচে লিখবো। আমরা 3 ডিজিট পর্যন্ত করলে হবে, এর চেয়ে বেশি করার প্রয়োজন নাই। আমরা দেখবো হচ্ছে এটাকে বলা হয় এমএসডি। বিষয়টা খেয়াল রাখতে হবে, এমএসডি আর এটা হচ্ছে এলএসডি, নিচের দিকে। এটা সবসময় নিচের দিকে। তাহলে আমরা যদি এখন লিখি, আমাদের সংখ্যাটা ছিল 290.30। এটার যদি ডেসিমেল হয়, অক্টালে হবে 442.231.8। নিচ থেকে উপর থেকে নিচ্ছে 231। তাহলে আশা করতেছি আমরা অক্টাল পদ্ধতিটাও পারবো। এরপর আমি হেক্সাটা দেখাই দিব, এরপর তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমি জেনে নিব। এরপরের বার হচ্ছে আমরা বাকি কাজটা দেখবো। এবার আসি হেক্সাডেসিমেল। তো হেক্সাডেসিমেলের ক্ষেত্রে আমি এখানেই বলে দিয়েছিলাম, তোমরা যদি এই শীটটা একটু দেখো, দেখবে যে কোনো দশমিক পূর্ণ সংখ্যাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হলে, হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হলে 16 দ্বারা ভাগ। ভগ্নাংশের ক্ষেত্রে হচ্ছে 16 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা এবার একটু দেখে নিই। 290 বাক্সের আগের মতো লিখে ফেলবো, 16 দ্বারা গুণ করে। তাহলে 16 দ্বারা ভাগ করলে, তাহলে 16 যাবে একবার, মানে একবার না 10 বার। 290 16 যাবে। তা আমরা এইটা একটু ডিফারেন্টলি ক্যালকুলেটারে যদি করতে চাও, তোমরা করতে পারবে হচ্ছে 18 বার যাবে, 18 বার। যদি ক্যালকুলেটার ভাগ দাও, আমি একটু দেখাই, এটা যেহেতু তোমরা জটিলতায় বলবো, 290 ভাগ 16, দেখবে যে তোমাদের আসবে 18.25। 18.25। তুমি 18 বসানোর পরে 290-কে যখন 18 দিয়ে ভাগ দিবা, সরি 16 দিয়ে ভাগ দিবা, 18.125, সরি 18.125 আসবে। এখন 18 এখানে বসার পর 0.125 কে আবার 16 দ্বারা গুণ দিবা, তাহলে বাক্সেস থাকবে 2। এরপর আসো, আবার 16 দিয়ে ভাগ দিব, 16 যাবে একবার, এখানে থাকবে 2। আবার যখন 16 দিয়ে ভাগ দিব, এখানে থাকবে 0 বার, এখানে থাকবে 1। এরপরে আমরা নিচ থেকে উপরে লিখে নিব। এখানে বলা হবে এম এস ডি, এখানে বলা হবে এল এস ডি। তাহলে আমরা বলতে পারি যে এটা 290, এটা হচ্ছে 10 ডেসিমেলে, যেটা এটা হচ্ছে 122, এটা হচ্ছে হেক্সাডেসিমাল। মানে আমরা যেটাকে 290 বা 290 বলি, হেক্সাডেসিমালে সেটাকে বলে 122। এবার হচ্ছে ভগ্নাংশটা করি, ভগ্নাংশটা কিন্তু গুণ হবে। একটু দেখি তাহলে, 0.30 ইন্টু 60, আমরা এখানে গুণফল লিখবো, এখানে হচ্ছে পূর্ণ অংশটা লিখবো, পূর্ণ অংশটা লিখবো। কিভাবে লিখবো দেখো, তাহলে 348, 4.80, পূর্ণ অংশ হচ্ছে 4। এখান থেকে 0.80 থাকবে। এবার গুণ দিব 16 দিয়ে, তাহলে 0.80-কে 16 দিয়ে গুণ দিলে 12.8, তাহলে এখানে হবে 12। আবার 0.80 হবে, 16 দিয়ে গুণ দিব, আবার আসবে 12.8, এখানে হবে 12। তো আচ্ছা, একটু আমি বুঝিয়ে দিচ্ছি কি যেন প্রশ্ন বুঝতে। এটাকে বলা হয় এমএসবি, এটাকে বলা হয় এলএসবি। তো প্রথম প্রশ্ন হলো, এখানে যে আমি 12 লিখলাম, হেক্সাডেসিমেলের যে মৌলিক প্রতীক, সেখানে কিন্তু 12 নামে কোনো প্রতীক নেই। ঠিক আছে, 12 নামে কোনো প্রতীক নেই। তা আমরা যদি দেখি, হেক্সাডেসিমেলের মৌলিক প্রতীকগুলোর মধ্যে আছে 1, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9 এর পরে এ, বি, সি, ডি, ই এবং এফ।
খেয়াল করলে দেখবা যে এই যে এখানে যা আছে এখানে কিন্তু মৌলিক প্রতীক হওয়ার কথা, ঠিক আছে? তাহলে আমরা যদি খেয়াল করি, 8-এর পর 9, 9-এর পর 10, 10 মানে বুঝে একে, এরপরে বি বুঝে বি হচ্ছে 11-কে, সি বুঝে 12-কে, ডি বুঝে 13-কে, ই বুঝে 14-কে এবং এফ বুঝে 15-কে। আমরা যদি এটা খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো যে এটা আসলে এরকম একটা লিস্ট আছে। তো এখানে 12 যদি থাকে আমরা তার পরিবর্তে বসে দিব সি, 12-এর পরিবর্তে বসে দিব সি। তার মানে আমরা বলতে পারি 0.30 10-এর হেক্সাডেসিমাল মান হচ্ছে 4 CC ডট ডট ডট, 4 CC ডাবল সি। এখন যদি আমি লিখি, এখন যদি আমি লিখি 290.30 10 এর এর বাইনারি মান, সরি এর হেক্সাডেসিমাল মান 122.4 CC ডট 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 60। তো আশা করতেছি আমরা 3টা পদ্ধতি দেখলাম। এখানে এই চ্যাপ্টারে টোটাল 12টা পদ্ধতি আছে। আমার উদ্দেশ্য হচ্ছে আজকে তোমাকে 6টা পদ্ধতি দেখানো, 6টা পদ্ধতি দেখানো। তো আশা করতেছি এই পদ্ধতিগুলো তোমরা আহ মানে বুঝতে পারবা। আচ্ছা, একজন নাকিব প্রশ্ন করছে 12 লিখেন নাই কেন? হ্যাঁ, বিষয়টা হচ্ছে এরকম, 12 লিখি নাই, 12 কিন্তু হেক্সাডেসিমালের মৌলিক প্রতীক না। আমি এখানে লিখছি কিন্তু দেখো, আমি যদি একটু পরে যাচ্ছি, তুমি একটু ভালো করে দেখো হেক্সাডেসিমাল কাকে বলে। যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা লিখা বা গণনা করার জন্য 16টা প্রতীক রয়েছে তাকে আমরা বলবো হেক্সাডেসিমাল। হ্যাঁ, তো হেক্সাডেসিমালের প্রতীকগুলো হচ্ছে, একটু ভালো করে খেয়াল করো, 0 1 2 3 4 5 6 7 8 9, এরপরে A B C D E F। অ্যাকচুয়ালি হেক্সাডেসিমালে 12 নামে কোনো মৌলিক প্রতীক নেই। মৌলিক প্রতীক আবার বলতেছে মৌলিক প্রতীক, 12 সংখ্যা তার আছে, বাট হচ্ছে মৌলিক প্রতীক নেই। তার সংখ্যা হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9, এরপরে শুরু হয় A B C D E F, এরপর শুরু হয় 10। তা আমি তোমাদের একটু একটা রাফ করে দেখাচ্ছি। তো তোমাদের আমি একটু আনমিউট করে দিচ্ছি। এই এখন হচ্ছে তোমাদের প্রশ্ন উত্তর থাকলে তোমরা করবা। এরপরে হচ্ছে আনমিউট করে দিচ্ছি, যার প্রশ্ন আছে প্রশ্ন করতে পারবা, ঠিক আছে? যার প্রশ্ন আছে প্রশ্ন করতে পারবা। আমি আনমিউট করছি এবং সাথে সাথে আমি আরেকটা জিনিস একটু তোমাদের দেখাবো। হ্যাঁ, একটু খেয়াল করো, একটু খেয়াল করো। আমি প্রশ্ন করতেছি, যে কেউ উত্তর দিতে পারবা। আমরা যদি বলি যে অক্টালে, প্লিজ কে একজন রেসপন্স করবা। অক্টালে, অক্টালে 0 1 2 3 4 5 6 7, এরপরে কত আসবে? অক্টালে 0 1 2 3 4 5 6 7 এর পরে কত আসবে? কে বলতে পারবা? 10। 10, এক্স্যাক্টলি 10। একটু খেয়াল করো। এখন তুমি যদি প্রশ্ন করো যে কেন এইটা আসলো না, এইটা আসলো না কেন? কারণ হচ্ছে এই তার মৌলিক প্রতীক না। আমি যদি একটা সংখ্যা লিখি এইটা, এই সংখ্যাটা সঠিক আছে কিনা, 18-8, এটা সঠিক Wrong. Wrong. রং। কারণ এই যে আমি যদি অক্টাল ধরি এটাকে, 8 কিন্তু তার মৌলিক প্রতীক নেই, সেখানে লেখার সুযোগ নেই, ঠিক আছে? তা আমাদের যদি অনেক সময় ম্যাথ আসে 7+1, আমি যদি অক্টালে লিখি 7+1, ঠিক আছে, তাহলে হবে 10। তুমি যদি ক্যালকুলেটারও করো এটাই আসবে। আমি আজকে তোমাদের একটু ক্যালকুলেটারে কেমনে করি সেটা দেখে দিব, ঠিক আছে? যাদের ক্যালকুলেটার আছে একটু কালেক্ট করে রাখো, সাইন্টিফিক ক্যালকুলেটার থাকলে একটু কালেক্ট করে রাখো যাতে করতে পারে। এখন একইভাবে যদি বলি 177-এর পরে পরের সংখ্যা অক্টালে কি হবে? কে বলতে পারবা? অক্টালে 177-এর পরে কি হবে? কে বলবা? 177-এর পর কি হইতে পারে? তো 200। 200। আচ্ছা, কে বলছে একটু মানে যাতে বুঝতে পারি মতো বলি। হ্যাঁ,
আপ্রিল সুলতানা, হ্যাঁ 200। স্যার। কারণ 177 পরে দেখো 178 হওয়ার সুযোগ নেই, কারণ 8 তার না, অক্টালে 8 নাই, কিন্তু 179 ওভারের সুযোগ নেই, 180 ওভারের সুযোগ নেই, 181 ওভারের সুযোগ নেই, এভাবে 190 ওভারের সুযোগ নেই, 199 ওভারের সুযোগ নেই, কারণ 9, 8, 7 এগুলো তার নাই। সেজন্য 177-এর সাথে যদি অক্টালে 1 যোগ করা হয় তাহলে 200 হবে। ক্লিয়ার কিনা? যদি একইভাবে বলি 777-এর পরের সংখ্যা কত হবে অক্টালে? আটশো স্যার 1000। কত হবে? 1000। 1000 হবে। সুফিয়ান, গিয়ে হবে না, কিন্তু 1000 হবে। 77 প্লাস 1 সমান সমান 1000 হবে। কারণ 77 উপর তো 778, 779 অথবা 999, 990 এগুলো হওয়ার সুযোগ নেই। ঠিক আছে, এরপরে আসি একইভাবে। একইভাবে আমি তোমাদের আরেকটা প্রশ্ন করি, প্লিজ কেউ যদি একটু বুঝতে পারো আর কি। বাইনারিতে, বাইনারিতে শুরু হয় 0 এবং 1, এরপরে এর নাই। এখন বলো তো 0 এবং 1 এর পরে কি হবে বাইনারিতে? 10, কেন? কেন 10 হচ্ছে বলো তো? কারণ কারণ 0 এবং 1 এর পরে আর কম্বিনেশন তার নাই। 10 এর পর হচ্ছে 11, এরপর হচ্ছে 11 এর পরে কত হবে? 12 পাবে বাইনারি, কিন্তু 100, 12 পাওয়ার সুযোগ নেই। কেন? কারণ 12 তো তার নাই, 2 নাই তো তার, 12 পেতে পারবে না, 100 হয়ে যাবে, 3 ডিজিটে চলে। এরপর হচ্ছে 101, 101 এর পরে কিন্তু 2 নাই, 1 এর পরে 10, 100, 101, 110, 111। এরপরে কি হয়? এরপর কি হয়? 1000, 1000, চার ডিজিটে চলে যায়। ঠিক আছে, তাহলে এটা বাইনারিতে। এখন যদি আমি হেক্সাডেসিমেল দেখি, খেয়াল করো, হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেলে যদি দেখি আমরা, হেক্সাডেসিমেলে একটু ভালো করে খেয়াল করো। যে প্রশ্ন করছিল, তোমার প্রশ্ন ঠিক আছে, কেন 12 লিখলাম না? দেখো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এরপর হচ্ছে 9। এরপরে কিন্তু এখনো তার মৌলিক প্রতীক শেষ হয় না। এরপর এ, এরপর বি, এরপর সি, এরপর ডি, এরপর ই, এরপর এফ, তার প্রতীক শেষ। এরপর কি হবে বলতো? এফ এর পরে কত? এফ এর পরে কত হবে? 10। 10। কারণ তার প্রতীক শেষ হওয়ার পর, এখানে যেমন 0 এবং 1 শেষ হওয়ার পর 10, দুইটা ডিজিট দিয়ে শুরু, এখানে ঠিক আছে। 10 এর পরে 11 আছে, 12 আছে, 13 আছে, 14, এরপর 15, এরপর 16, এরপর 17, এরপর 18, এরপর 19, এরপর হচ্ছে 20। ঠিক আছে, এরপরে হচ্ছে, সরি সরি সরি, ভুল হয়েছে আমার। আমার মেয়ে বলে দিচ্ছে 19 পরে 20, এই জন্য ভুল হয়ে গেছে। আমার মেয়ে পাশে বসে আছে, এ বলে দিচ্ছে যে 90 পরে 20 হয়। আসলে 90 পরে হেক্সাডেসিমাল হবে কত হবে? 1 এ। এখনো কিন্তু তার ডিজিট শেষ হয় নাই। 1 এ, এরপর 1 বি, এরপর 1 সি, এরপর 1 ডি, 1 ই, এরপর 1 এফ, এরপর হচ্ছে, এরপর 20, হচ্ছে 20। ভালো করে খেয়াল করুন, তার ডিজিট শেষ, এরপর হচ্ছে 20 শুরু হচ্ছে। এবিসিডি আসার কারণ হচ্ছে হেক্সাডেসিমালে তার প্রতীক এগুলো। আমরা তো সারা জীবন হিসাব করছি মানে 0 থেকে 9 দিন ডেসিমেলে, কিন্তু বাইনারিতে তুমি যদি এখন বলো যে বাইনারিতে কেন 2 আসলো না, কারণ বাইনারিতে তার প্রতীক না, 2 তো আর প্রতীক না। ঠিক আছে, বাইনারিতে 2 যেহেতু আমার প্রতীক না, সেটা এখানে আসবে না। আর এবিসিডি এফ হচ্ছে তার প্রতীক, এগুলো কিন্তু হেক্সাডেসিমালের প্রতীক, সুতরাং এগুলো তার কাছে আসবে। ভালো করে খেয়াল করে দেখো, এগুলো তার প্রতীক, কিন্তু সেজন্য এখানে আসবে। ঠিক আছে, সেজন্য আমরা যখন ভাগ করে 10 আসলে, এই দেখো 10 আসলে বুঝবো যে এ আসছে, 11 আসলে বুঝবো বি, 12 আসলে বুঝবো সি, ডি হলো 13, ই হলো 14, এফ মানে 15।
এইখানে কিন্তু এই যে এই 11 এবং বি ভিন্ন জিনিস। 11টা হচ্ছে ডেসিমেলের 11। তা আমরা একটু আগে যে বাক্যটা করছিলাম, আচ্ছা আমি আরেকটু বলে ফেলি, তোমাদের যেহেতু প্রশ্ন করতেছি, এগুলো কিন্তু এমসিকিউ, যে পরীক্ষা নিব এখানে কিন্তু দিব, এই পরীক্ষার সময় আমি দিব কিন্তু, যে তোমাদের ট্যালেন্ট হান্ট পরীক্ষা কিন্তু এখান থেকে একটা প্রশ্ন দিবই, ভালো করে খেয়াল করো। যদি বলেছে এফ এফ, ভালো করে কেউ একজন বলে এফ এফ এর পরে কি আসবে, কে বলতে পারবা? এফ এফ এর পরে কি আসবে? 100, 100, এক্সিলেন্ট। এফ এফ এর পরের সংখ্যা কিন্তু 100। কিভাবে আসছে 100টা? কারণ হচ্ছে এফ এফ হচ্ছে তার লাস্ট ডিজিট। তাহলে আমাদের যেমন 99, আমাদের যেমন 99, এরকম এরকম এফ এফ ও তার এরকম একটা ডিজিট, এরপর কি আসে? এরপরে 100 চলে আসে। না আমাদের যেমন 99 পরে 100 আসে, হেক্সাডেসিমাল এফ এফ এর পরে 100 আসে। আমরা যদি আরেকটু দেখি, আরেকটু ভালো করে দেখো, আমি যদি বলি যে 30, সরি, থ্রি থ্রি এফ এর পরে কি আসবে বলো? 3F এর পরে কি আসবে হেক্সাডেসিমালে? 40, 40 আসবে। 3F এর পরে কিন্তু 40 আসবে, কারণ 3F হচ্ছে লাস্ট ডিজিট, এরপর হচ্ছে 4 দিয়ে শুরু হবে। এখন আনসার দিচ্ছিলে কে? প্রথম থেকে। আজকে আমি পড়াইছি সংখ্যা পদ্ধতি কাকে বলে, ঠিক আছে? সংখ্যা পদ্ধতি কত প্রকার, এগুলোই এমসিকিউ তে আসে। সংখ্যা পদ্ধতি কত প্রকার? 2 প্রকার, স্থানিক ও অস্থানিক। অস্থানিক একটা সংখ্যা পদ্ধতির নাম বলো তো। রোমান। রোমান। রোমান, বেবিলন, সুমেরীয়। আচ্ছা, যদি রোমান স্থানিক নাম্বার। সংখ্যা পদ্ধতি বলি, স্থানিক সংখ্যা পদ্ধতি কত প্রকার? 4 প্রকার। 4 প্রকার। কি কি? ডেসিমাল, বাইনারি, ডেসিমাল, হেক্সাডেসিমাল, অক্টাল। অক্টাল। গুড। এখন আসি সংখ্যা পদ্ধতির বেস কি? ব্যাস হচ্ছে একটা সংখ্যা পদ্ধতি যতটা প্রতীক বা অঙ্ক রয়েছে তাকে ব্যাস বা ভিত্তি বলে। তাহলে ব্যাস কয়টা? ব্যাস বা ভিত্তি বলে, সরি, ব্যাস বা ভিত্তি বলছে একটা সংখ্যা পদ্ধতি যতটা প্রতীক রয়েছে তাকে ব্যাস বা ভিত্তি বলে, ঠিক আছে? এরপর আছে স্থানীয় মান। একটা সংখ্যা যে অবস্থানে অবস্থান করে তাকে ওই সংখ্যার স্থানীয় মান বলে। এরপর আসে প্রকার ভিত্তি বললাম। দশমিক পদ্ধতি কাকে বলে? যার 10টা প্রতীক, সেই দশমিক। এক কথায় শেষ। যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা লিখা বা গণনা করার জন্য 10টা প্রতীক রয়েছে তাকে বলে ডেসিমেল। এখন যদি বলি যে বাইনারি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতির সংখ্যা লিখা বা প্রকাশ করার জন্য 2টি প্রতীক রয়েছে তাকে বলবো বাইনারি, ঠিক আছে? অক্টাল 8টা প্রতীক, প্রতীকগুলো কি কি? 0 থেকে 7। হেক্সাডেসিমালের প্রতীক রয়েছে 16টা, প্রতীকগুলো হচ্ছে 0 থেকে 9, এ থেকে 1। এরপর হচ্ছে আহ দশমিক সংখ্যা থেকে বাইনারিতে অক্টালে বা হেক্সাডেসিমাল রূপান্তরের প্রক্রিয়াটাকে বলবো। একজন বলো তো একটু কষ্ট করে। একজন বল প্লিজ। স্যার প্রশ্নটা আবার বলেন। আচ্ছা, তোমাদের একটা বিষয় বলি, তোমরা আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছ কিনা সবাই? জি। আচ্ছা, স্ক্রিন যদি কেউ যদি মানে মানে ছোট দেখো, সেক্ষেত্রে তুমি চাইলে জুম করতে পারবে, কিন্তু জুম করতে তোমার মানে জুম অ্যাপের স্ক্রিনটা মানে তুমি টাচ স্ক্রিনের মাধ্যমে জুম ছোট বড় করতে পারবে, হ্যাঁ, ছোট বা বড় করে দেখতে পারবা। আমার প্রশ্ন হলো কোন একটা দশমিক সংখ্যাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করে, কিভাবে অক্টালে রূপান্তর করে, কিভাবে হেক্সাডেসিমালে রূপান্তর করে, প্রক্রিয়াটাকে।
যে সংখ্যা বাইনারিতে পদ্ধতিতে আমি রূপান্তর করতে চাচ্ছি, দুই দ্বারা ভাগ আর হচ্ছে আচ্ছা একজন অক্টালে বলো, 8 একজন দ্বারা, প্লিজ, হেক্সাডেসিমালে 16 একজন বলো, 16 দ্বারা। কে বলবা? আপনি বলো। আচ্ছা আপনি বলতেছিলে, বলো। স্যার যে সংখ্যা পদ্ধতিতে আমি রূপান্তর করতে চাচ্ছি সেটার ভিত্তি দিয়ে ভাগ করলে, মানে পূর্ণ সংখ্যাকে ভাগ করলে সেটা আসবে, আর যদি দশমিকের সংখ্যা হয় তাহলে সেটাকে গুণ করতে হবে সেই সংখ্যা দ্বারা। মানে যদি ডেসিমাল দিয়ে করতে চাই তাহলে 10 দিয়ে গুণ করতে হবে। না না, হেক্সাডেসিমাল দিয়ে যদি করতে চাই তাহলে 16 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা আরেকটু গুছিয়ে কে স্যার বল, আমি বুঝাই বলতে পারি নাই। আচ্ছা আরেকটু গুছিয়ে কে বলতে পারবো? সুফিয়ান বলতে চাচ্ছিল, বলো একটু গুছিয়ে, আমি কোনো কিন্তু কোনো স্ক্রিনে রেখে দশমিক দিই। সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হলে 2 দ্বারা ভাগ, আর অক্টালে রূপান্তর করতে হলে 8 দ্বারা, এবং হেক্সাডেসিমাল রূপান্তর করতে হলে 16 দ্বারা ভাগ করতে হবে। হুম। কোন ক্ষেত্রে? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, কিন্তু আবার আবার বলতে, এটা কিন্তু পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, হোল নাম্বারের ক্ষেত্রে। যদি ভগ্নাংশ হয়, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভগ্নাংশ হলে 2 দ্বারা গুণ, ভগ্নাংশে গুণ করতে হবে। বাইনারিতে হলে 2 দ্বারা গুণ, অক্টাল হলে বাইনারিতে 8 হলে দ্বারা 2 গুণ, দ্বারা গুণ, আর অক্টালে হেক্সাডেসিমাল হচ্ছে হলে, 8 দ্বারা গুণ, আর না না 4 না, 8 দ্বারা গুণ, হেক্সাডেসিমাল 16 হেক্সাডেসিমাল দ্বারা হলে গুণ। 16 দ্বারা গুণ। আচ্ছা আরেকটা প্রশ্ন, ভগ্নাংশের ক্ষেত্রে কোন দিক থেকে লিখে যেতে হয়? মোস্ট সিগনিফিকেন্ট বিট। বুঝেন, ভগ্নাংশের ক্ষেত্রে কোন দিক থেকে কোন দিকে লিখি? স্যার নিচ ভগ্নাংশের ক্ষেত্রে থেকে উপর থেকে উপরে। নিচে লিখতে হয়। ভগ্নাংশের ক্ষেত্রে উপর থেকে নিচ্ছে, উপর থেকে নিচে। দেখো উপর থেকে নিচ্ছে, হ্যাঁ ভগ্নাংশের ক্ষেত্রে উপর থেকে নিচ্ছে। আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ নিচ থেকে। থেকে উপর। ক্লিয়ার তো এটা? এই দেখো, বাইনারি দিয়ে নিয়ে গেছে 2 দ্বারা ভাগ করে, ঠিক আছে। আর ভগ্নাংশের ক্ষেত্রে হচ্ছে 2 দ্বারা গুণ করছে। অক্টালে নিয়ে গেছে কি দ্বারা? 8 দ্বারা ভাগ করে, দশমিকের দিকে। এরপর হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে 8 দ্বারা গুণ করছে, ঠিক আছে। এরপরে হচ্ছে হেক্সাডেসিমালে 16 দ্বারা, এবং ভগ্নাংশের ক্ষেত্রে হচ্ছে 16 দ্বারা গুণ করছে। আর আমরা গুণফল গুলো ভগ্নাংশের ক্ষেত্রে হচ্ছে উপর থেকে নিচে লিখছি, আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপরে। আর হেক্সাডেসিমালে একটা অতিরিক্ত কাজ আছে, সেটা হচ্ছে হেক্সাডেসিমালে অতিরিক্ত কাজ হচ্ছে, যদি কোনো কারণে আমার ডিজিট গুলা 9 থেকে বড় হয়, 10, 11, 12, 13, 14, 15 পর্যন্ত হয়। 10 আসলে দিব 1, এখানে কিন্তু 4টা আমি দিয়ে দিচ্ছি। বি আসলে দিব, 11 আসলে দিব বি, 12 আসলে দিব সি, 13 আসলে দিব ডি, 14 আসলে দিব ই, 15 আসলে দিব এফ। তাহলে আমি সংখ্যাটা পেয়ে যাই। তা আশা করতেছি আমি 3টা পদ্ধতি একদম ক্লিয়ারলি সবাই বুঝার কথা। আমি তোমাদের যে পরীক্ষাটা নিব, ট্যালেন্ট হান্টের, সেক্ষেত্রে এইখান থেকে অন্তত 5টা প্রশ্ন দিব। প্রথম হচ্ছে, তুমি ধরে নিতে পারো সংখ্যা পদ্ধতি কত প্রকার, সংখ্যা পদ্ধতি কোনটা কোন ধরনের পদ্ধতি, কার ব্যাস বা ভিত্তি কত, ঠিক আছে। এরপরে কোন একটা ছোট একটা সংখ্যা দিলাম, সেখান থেকে মানে বাইনারিতে রূপান্তর করো, অক্টালে রূপান্তর করো, হেক্সাডেসিমালে রূপান্তর করো, সেটা করতে পারবো, ঠিক আছে। আমি একটু তোমাদের আরেকটা পদ্ধতি দেখাই দিব। আহ এরপর হচ্ছে আমি যদি বলি যে, তোমাদের এমসিকিউ থাকতে পারে, যদি বলি যে এফ এফ এর পরের সংখ্যা কত, হেক্সাডেসিমাল এফ এফ এর পরের সংখ্যা কত, বলতে পারবা? আচ্ছা, আহ কেউ কি বলতে পারবা? আমার আরেকটা প্রশ্ন, যদি উল্টা প্রশ্ন করি আমি, 1000-এর হেক্সাডেসিমালে 1000-এর আগের সংখ্যা কত, কে বলতে পারবা? হেক্সাডেসিমালে 1000-এর আগের সংখ্যা কত, কে বলতে পারবা? স্যার 3টা এফ। 3টা অ্যাপ, একজ্যাক্টলি। 3টা অ্যাপ। হেক্সাডেসিমাল, সরি, আইসিটি একাডেমি এই পেজটা ফলো করে রাখলেও, এই এই পেজের মধ্যে একটা গ্রুপ আছে, ঠিক আছে। গ্রুপে একটু দিয়ে দিলে আমি তোমাদেরকে এখানে দিয়ে দিব। আমি আবার বলতেছি, এই পেজের একটা গ্রুপ আছে, এই যে গ্রুপ, আমি গ্রুপে দিয়ে দিব। তোমরা গ্রুপে জয়েন রিকোয়েস্ট পাঠাবা, এই যেটা একটু, এই যে এখানে, এই গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে। আমি যদি তোমাদেরকে একটু লিঙ্কটা দিয়ে দিই, তোমাদের চ্যাট অপশনে দিয়ে দিচ্ছি।
তোমাদের চ্যাট অপশন দিয়ে দিচ্ছি, অথবা এখান থেকে ক্লিক করলে হবে। হ্যাঁ, এখানে ক্লিক করলে একটু দিয়ে দিলে আমি তোমাদের এই গ্রুপে দিয়ে দিব কিন্তু, আর পেজ একটু ইয়ে করে রাখলেও পেয়ে যাবে। আর পেজটা যদি চাও আমি দিয়ে দিচ্ছি, পেজটা দিয়ে দিচ্ছি আমি। রিকোয়েস্ট পাঠালে আমি দিয়ে দিব। আমি পেজের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, একটু ফলো করে রাখলে তোমরা সব আপডেট পেয়ে যাবে। চ্যাট অপশন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে পেজের লিঙ্ক। ওকে, আচ্ছা, ট্যালেন্ট হান্ট পরীক্ষা তো অবশ্যই অনলাইনে হবে, ঠিক আছে? অনলাইনে কিন্তু এটা খুব মজা, তোমরা মজা পাবে। আমি পরীক্ষাটা এর আগে তোমাদের একটু দেখাই দিব কেমনি পরীক্ষাগুলো দিবে। হ্যাঁ, কেমনি পরীক্ষাগুলো দিবে দেখাই দিব। ট্যালেন্ট হান্টের পুরো পরীক্ষাটাই অনলাইনে হবে। আচ্ছা, গেল। এরপরে আছে হচ্ছে রেকর্ডিংটা, তাহলে আজকে ক্লাসের যে রেকর্ডিং ওটা দিয়ে দিব আমি তোমাদের গ্রুপে দিয়ে দিবো। একটু কষ্ট করে কি করবা, আর হচ্ছে একটু কষ্ট করে ক্লাসগুলো একটু শেয়ার করে রাখবা, ঠিক আছে? আর তোমরা যে বিষয়গুলো জানতে চাইবা, এই যে বাইনারি সংখ্যা পদ্ধতির, এই যেখানে দেখো আমি এখানে কিছু ক্লাস দিয়ে রাখছি। হ্যাঁ, দেখো কিছু ক্লাস দিয়ে রাখছি। হ্যাঁ, এই যে আজকে যে ক্লাসটা করাইছি এটার একটা ক্লাস আমি এখানে দিয়ে রাখছি, একদম অল্প। দেখছো, এই আজকে যে ক্লাসটা, এটার একটা ক্লাস আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটু খেয়াল করলে পেয়ে যাবে। হ্যাঁ, এই যে এই ক্লাসটা আছে, এই পেজে আছে, ঠিক আছে? পেজে দেওয়া আছে, পেজে গেলে পেয়ে যাবে। হ্যাঁ, পেজ একটা হচ্ছে পেজে পাবা। আরেকটা উপায় আছে, আমি ওই তোমাদের ইউটিউবে কিছু ভিডিও করে রাখছি, যদি যাও আমার ইউটিউব চ্যানেলে যাইলে তোমরা পেয়ে যাবে। আমি ইউটিউব চ্যানেলের হ্যান্ডেলটা দিয়ে দিচ্ছি। হ্যান্ডেল বলে এটা হচ্ছে লার্ন উইথ মান্নান স্যার, এটা চার্জ দিলে পেয়ে যাবে। তো আশা করতেছি আজকের টার্মস গুলো তোমরা ক্লিয়ার হয়েছো, এগুলো নিয়ে কোনো প্রবলেম হবে না, এগুলো নিয়ে প্রবলেম হবে না। আহ, তোমরা কি এটা দেখতে পাইছিলা? এই যে পেজটা কি দেখতে পাইছিলা? এই পেজটাতে গেলে পেয়ে যাবে আশা করতেছি। এখানে আছে, এখানে তোমাদের ভিডিও গুলো দেওয়া আছে, এখানে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, ঠিক আছে? তোমরা একটু দেখলে এই পেজ গুলোকে একটু ঘাটাঘাটি করলে পেয়ে যাবে। হ্যাঁ, ট্যালেন্ট হান্টের যারা পূরণ করো নাই, এই পেজে দেওয়া আছে, এখানে অ্যাপ্লাই করলে হয়ে যাবে। এরপর হচ্ছে তোমাদের অনেকগুলো ক্লাসের ভিডিও এখানে দেওয়া আছে, একটু কষ্ট করে দেখে নেবে, ঠিক আছে? এই যে ক্লাসটার ভিডিও এখানে দেওয়া আছে মোটামুটি। এই যে আজকের লেকচার শিট গুলো আবার নতুন করে দিয়ে দিব, ঠিক আছে? এই যে এখানে সংখ্যাপত্র ডিজিটাল ডিভাইসে তুমি ভিডিও গুলো এখানে পেয়ে যাবে, এই পেজে পেয়ে যাবে, ঠিক আছে? এখানে আরো কিছু ভিডিও আছে, কষ্ট করলে একটু দেখে নেবে। তো আগামীকাল ইনশাল্লাহ আহ 8টার দিকে আবার দেখা হবে। তোমাদের কার কোনো প্রশ্ন থাকলে বলো।